জয় ঠাকুর, জয় বাবা, প্রণামীয় প্রভু। বাবা সুনিতা বলছি, দোষ ত্রুটি হলে ক্ষমা করো প্রভু। বাবা খুব কষ্ট লাগছে, এই ভণ্ড ধৃতরাষ্ট্র, সত্যি উনি ধৃতরাষ্ট্র অন্ধ, তাই ওনার চোখ থাকতেও উনি অন্ধ। সবার ভিতরে তো বাবা সেই চেতনা, বিবেক, বৈরাগ্য আসে না বাবা, যেটা তোমার কৃপাতে আমাদের মতন হাজার হাজার ভাই বোনদের এসেছে। তার মধ্যে নিশ্চয়ই কারোর ভুল হয়েছে, এখনো বিবেক বৈরাগ্য জাগেনি, তাই কি বলছে কি করছে তার কোনো হুঁশ নেই, কাকে কষ্ট দিচ্ছে সেটা যে জীবনে আপনারা শতগুণ। দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের আমরা যে সংবাদটা আপনাদের সামনে পরিবেশন করব, সেই সংবাদ পরিবেশনের আগে আপনাদের বিখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজার কয়েকটি লাইন আপনাদেরকে আমরা শোনাতে চাই। যে উলঙ্গ রাজাতে সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবুও সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও, তবুও আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। ওই মিছিলেই ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। সেই শিশুটি কিছুক্ষণের জন্য আর কবির চোখে দেখতে পাচ্ছে না। কবি সেই শিশুটা কোথায় গেল? কবি তখন লিখছেন যে কোথায় গেল শিশু, মানে এই শিশুটা, সেই সরল সত্যবাদী শিশুটা। তখন কবি লিখছে, যাও তাকে যেমন করে হোক খুঁজে আনো, সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক, সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে জিজ্ঞাসা করুক গলা তুলে, রাজা তোর কাপড় কোথায়? আজকের কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন তো? অবশ্যই বুঝতে পারছেন, তবু একবার আমরা আপনাদেরকে বলে দিচ্ছি। ইছাপুর অভয়ধামের গুরু বাবা, যিনি তার নাম ব্যবহার করেন না, কেন ব্যবহার করেন না, কি কারণে ব্যবহার করেন না, সেটা তিনি বলতে পারবেন। আমরা তো দেখছেন একের পর এক ধারাবাহিক এই গুরু বাবার খবর আপনাদের সামনে তুলে ধরছি। খবর তুলে ধরছি মানে তার যে শিষ্যরা আছে তারা একেবারে তিতি বিরক্ত হয়ে আমাদের শরণাপন্ন হয়েছে। কেন গুরু বাবার আবার হাতটা বহুত লম্বা হাত, এবং তার এলেমও বিশাল এলেম। তো হাত লম্বা থাকার ফলে আপনারা তো দেখেন প্রত্যেক দিন সকালে যে সমস্ত কোটি টাকা মূল্যের বিনোদন চ্যানেল, সেখানে এক ঈশ্বর কথা অনুষ্ঠান নিয়ে তিনি বসেন। স্বাভাবিকভাবেই মানে তার এই খবর নিয়ে বেশি কেউ নাড়াচাড়া করেননি এতদিন পর্যন্ত। কিন্তু আমরা যখন নাড়াচাড়া করতে ঢুকেছি, গুরু বাবার এমন কি তথ্য আমরা ফাঁস করে দিলাম যে গুরু বাবা আমাদের ওপর এতটা ক্ষিপ্ত হয়ে উঠলেন। আমরা জানি সাধকরা সবসময় থাকে নম্র, ভদ্র। সাধকের মনে কোনো মানে মানুষকে হত্যা করা, মানুষকে ছিঁড়ে ফেলা, মানুষকে শেষ দেখে নেওয়ার প্রবণতা থাকে না। সাধকরা সবসময় চেষ্টা করে মানুষকে যুক্তি তর্ক দিয়ে মানুষকে বোঝানো, মানুষকে আধ্যাত্মিকতা দিয়ে মানুষকে বোঝানো। কিন্তু এই গুরু বাবা আবার অন্য খেলা খেলেন। তার কাজ হচ্ছে ওই সকালবেলা মানে কুণ্ডলি করা আছে হোমের, সেখানে কাঠ আর ঘি ঢালা শুরু করে দেন। আমরা এইসব নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলাম, একদম স্বাভাবিক কিছু প্রশ্ন। গুরু বাবার এক শিষ্য, গুরু বাবা প্রচার করছেন যে সেই শিষ্য নাকি কোনোদিন স্কুলে যায়নি, পড়াশোনা করেনি, অথচ উচ্চ মাধ্যমিকে 90% মার্কস পেয়েছে। আমরা এটা তীব্র বিরোধিতা করেছিলাম, আজও করছি। গুরু বাবা আর এক শিষ্য দিয়ে প্রচার করিয়েছিলেন যে পেশেন্ট নাকি মরে গেছে হাসপাতালের শয্যায়, গুরু বাবার নাম করার পর নাকি আবার তার জ্ঞান ফিরে এসছেন।
আমরা এটা তীব্র বিরোধিতা করছি এবং এরকম কখনো হয় না বলে আমরা মনে করি। এইসব গুরু বাবার কাজকর্ম, পায়ে জুতো পরে বিভিন্ন কাজকর্ম, এই সমস্ত নিয়ে আমরা গুরু বাবার প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদ করাতে গুরু বাবা নেমে পড়লেন এক অন্যরকম খেলায়। কি খেলায় নামলেন? প্রথমে কিছু তার যারা শিষ্য আছে তাদেরকে কিছু ফতোয়া দিলেন যে এইভাবে ইউটিউব কোম্পানিতে অভিযোগ করো, হলো অভিযোগ, সেই পর্ব মিটে গেল। মিটে যাওয়ার পরে এইবার গুরু বাবা বললেন তার যারা একেবারে স্তাবক, একেবারে পেটোয়া, আমরা একজনকে দেখাবো আপনাদেরকে, সেই পেটোয়াদের বলে দিলেন যে তোমরা নিজেরা একটা একটা করে ইউটিউবে চ্যানেল, আপনারা তো জানেন ইউটিউবে চ্যানেল যে কেউ খুলতে পারে, মেল করে খুলে হয়ে গেল, খুলে সেখানে আমাদের ছবি দিয়ে অনেক কুৎসা অপপ্রচার করছিলেন। তা আমরা তাতে কিছু আমাদের বিষয় নয়, করতেই পারেন, কারণ আমরা মনে করি যে আমাদের অধিকার রয়েছে যে কেউ যদি এই সমাজকে কুসংস্কারে আবদ্ধ করতে চায়, কেউ যদি ধর্ম নিয়ে ব্যবসা করে, সেটা সতর্ক এবং সচেতন করার অধিকার আমাদের রয়েছে। আমরা সেজন্যই সেটা করছিলাম। খুব বড় ব্যাপার যেটা গুরু বাবা আমাদের ওপর খেপে গিয়ে আপনাদের এরপর দেখিয়েছি। দেখুন গুরু বাবা, আপনি কোথায় আছেন জানি না, আপনি এখন ইছাপুরে আছেন না কাশিতে আছেন না কোথায় আছেন, আপনার তো অনেক, আপনার ভক্তরা যা বলছে সেগুলো পরে শোনাচ্ছি। গুরু বাবা দেখুন, আমরা পুলিশ প্রশাসনের কাছে বলতে চাই যে গুরু বাবা তার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তার যার শিষ্যরা রয়েছেন, অনেক বেরিয়ে গেছেন, কিছু যারা রয়েছেন সেখানে গুরু বাবার পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে। এই ধৃতরাষ্ট্র দুর্যোধনের বাপ এখন কোনো কাজ না পেয়ে ক্ষমাশীল মনোভাবের মতন কাজ করছে, আর একই খবর বারবার দেখাচ্ছে। যেখানে যেখানে আমাদের ভাই বোনেরা আছে, সে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুর, মাথাভাঙা, আলিপুরদুয়ার বা অন্য কোথাও, অন্য কোণে খানে যারা খুব বাবা বাবা করেন, তাদের কি দায়িত্ব পড়ে না এই লোকটার নামে লোকাল থানায় গিয়ে এফআইআর করা, যাতে সর্বত্র জায়গা থেকে ওকে কোর্টে ডাকে? এটুকু তো অন্তত আপনাদের থেকে বাবা আশা করতে পারেন। মানে বুঝতে পারছেন, বাবার ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা, বাবার প্রতি শ্রদ্ধা কোথায় এসে নেমেছে। বাবা নিজে লিখছেন যে এটুকু তো বাবা আশা করতে পারে। কি আশা করবে? আমাদের বিরুদ্ধে এফআইআর করা, মানে সাজানো এফআইআর করার জন্য হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন। ভাববেন যারা দেখছেন আমাদের খবর, কোথায় আমরা, আমাদের এই খবরের কোথায় চলে যাচ্ছে। সেখানে লিখছেন এটা তো বাবা আশা করতে পারে। আপনারা তো জানেন বাবা জীবনে কোনোদিন অসৎ পথ অবলম্বন করেননি, কাউকে পয়সা চাননি, তার পাশে দাঁড়াতে এত দ্বিধা কেন? মানে গুরুদেবের কি যন্ত্রণা, তিনি কারুর কাছ থেকে পয়সা চাননি। আরে গুরু বাবা, আমরাও তো বলিনি আপনি কারুর কাছ থেকে পয়সা নিয়েছেন, চুরি করেছেন, চিটিংবাজি করেছেন, এগুলো তো আমরা বলছি না। আমরা তো বলছি যে আপনার যে পদ্ধতি, আপনি যেভাবে মানুষকে বোকা বানাচ্ছেন, যেভাবে মানুষকে ধুর বানাচ্ছেন, সিনেমা আর্টিস্টদের ভাড়া করে নিয়ে এসে বিজ্ঞাপন করাচ্ছেন, সদ্গুরু খোঁজো। এত দ্বিধা কেন? কি হারাবার আছে আমি তো জানি না। ভাববেন গুরু বাবা আমাদের খবরের জেরে কোথায় এসে পৌঁছেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিচ্ছে, সারা মানে রাজ্যে যেখানে যেখানে তার ভক্তবৃন্দরা রয়েছে দেশের, সব জায়গায় এফআইআর করার। করুন না এফআইআর করেও আমাদের থামাতে পারবেন না। আপনি কি মনে করেন আপনি এফআইআর করলে আপনার বিরুদ্ধে কোনো এফআইআর হবে না? আপনি যে ভক্তদের দিয়ে বেআইনি কাজ করাচ্ছেন, বেআইনি কাজ করাবেন, সেই ভক্তদের নামে এফআইআর হবে না? সেই ভক্তদের নামে এফআইআর হবে। যারা অসত্য মিথ্যার আশ্রয় নিয়ে, তাদের জন্য এফআইআর প্রস্তুত আছে, তাদের জন্য এফআইআর হবে। এবার আমরা আপনাদেরকে বলছি, এই গুরু বাবার যে আশ্রম, সেই আশ্রমে কারা থাকেন আপনারা জানতে চান তো? উনি তো কাউকে ওখানে ঢুকতে দিতে চান না। যারা ওনার শিষ্য হবেন একমাত্র এই আশ্রমে তাদেরই প্রবেশাধিকার আছে, আর যারা ওই যজ্ঞ করাবেন ওনাকে দিয়ে তাদেরই প্রবেশাধিকার আছে। এই এক ভদ্রলোকের ছবি আমরা দেখাচ্ছি, যিনি এই গুরু বাবার কম্পিউটার চালান। এনার আসল নাম হচ্ছে সমীরণ ঘোষ। দেখুন ছবিটা ভালো করে, আমরা পাশে দিচ্ছি। এই সমীরণ ঘোষ
তিনি একসময় মুর্শিদাবাদ কান্দিতে থাকতেন, সেখানে চিটফান্ডের সঙ্গে যুক্ত হয়ে প্রচুর লোকের, আমাদের কাছে তাদের অন্য শিষ্যরা যা অভিযোগ করেছেন, আমরা অন্তর্তদন্ত চালিয়ে সেই অভিযোগটাই আমরা তুলে ধরছি। তিনি এই গুরুদেবের এখানে এসে সমীরণ ঘোষ থেকে হয়ে গেলেন সমীরণ গোস্বামী। ভাবছেন, মানে এখানে গুরু বাবার এই যে ঠেক আশ্রম, সেই আশ্রমে এসে শেল্টার নিয়ে আছেন সমীরণ ঘোষ, নাম বদলে সমীরণ গোস্বামী। আমরা জানি না আর কেউ কেউ এখানে আছে কিনা। তারপরে আমরা খোঁজ নিয়ে আরও জানলাম, জিডি এনভায়র সিস্টেম অ্যান্ড কেমিক্যালস অ্যাট স্কাই প্যাকেজিং ম্যাটেরিয়াল টিআরডি এলএলসি, দমদমে একটা কারখানা আছে, যে কারখানার মালিক হচ্ছেন এই সমীরণ ঘোষ, নাম বদলে সমীরণ গোস্বামী হওয়া এই ব্যক্তির। এবং ওই যে আপনাদেরকে বলেছিল না যে একটি ছেলে গুরু বাবার কাছে থাকেন, তিনি কখনো পড়াশোনা করতে তাকে কেউ দেখেননি, তিনি গুরু বাবার মানে সঙ্গে 5 মাস খেটেই তিনি উচ্চ মাধ্যমিকে নাকি 90% মার্কস পেয়ে গেছেন। সেই ছেলেটা কার জানেন? সেই ছেলেটাও হচ্ছেন এই সমীরণ ঘোষ, নাম বদলে সমীরণ গোস্বামীর। সমীরণ গোস্বামীর তার ছেলে, সে না পড়ে এটা হয়ে গেছে। ভাবছেন, আমরা এখানে আরো কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে গুরু বাবাকে ফোন করেছিলেন এক মহিলা, কেন গুরু বাবা তো বিজ্ঞাপন দেন বিভিন্ন দামি দামি চ্যানেলে, ফাঁদ পাতেন, এটাকে আমরা বলবো ফাঁদ পাতা, সদ্গুরুর সন্ধান। সিনেমা আর্টিস্টকে দিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন, সিনেমা আর্টিস্ট বলছেন আমি একদিন স্বপ্নে দেখলাম, শকুন্তলা বড়ুয়া। এইসব সিনেমা আর্টিস্ট আমাদের সমাজের মানে ক্ষতি করছেন বলে আমাদের মনে হয়। টাকার বিনিময় বিজ্ঞাপন দিচ্ছেন এমনভাবে যে মনে হয় যেন মানে তিনি একেবারে গুরুদেবকে সে কোথায়, মানে গুরুদেবকে কোথায় তুলে নিয়ে যাচ্ছেন। বলছেন আমি একদিন স্বপ্নে দেখলাম, তারপরে হঠাৎ করে আমি তাকে টিভিতে দেখলাম গুরু বাবাকে, তারপরে একদিন ওখানে কোন মন্দির উদ্বোধন করতে গিয়ে গুরু বাবাকে ফোন করলেন, গুরু বাবার ওইখানে গেলেন, গুরু বাবার সাথে দেখা করলেন, তারপরে গুরু বাবার থেকে ফোনে উনি দীক্ষা নিলেন। কেন, সেদিন তো দীক্ষা নিতে পারতেন, সেদিন দীক্ষা নিলেন না, ফোনে দীক্ষা নিলেন। এবার উনি ওইটা মার্কেটে প্রচার করছেন চ্যানেলে চ্যানেলে। তার চাইতেও বড় খবর যেটা আমরা নিয়ে আসছি, প্রবীর চক্রবর্তী নামে একজন ডিএসপি ছিলেন পুলিশের, আমরা এর আগে দেখিয়েছিলাম আপনাদের। সেই ডিএসপি আমরা যতটুকু শুনেছি যে উনি এই মুহূর্তে, ওনার সহকর্মীরা আমাদের বলছিলেন যে উনি এই মুহূর্তে ওনার সেরকম কোনো খোঁজ খবর জানা যাচ্ছে না। তাকে দিয়ে একটা ভিডিও তৈরি করে গুরু বাবা প্রচার করছেন যে তিনি নাকি বিপদে পড়েছিলেন এবং গুরু বাবার নাম স্মরণ করার পরে তার নাকি সেই বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন এবং গুরু বাবার কাছে সবাই আশীর্বাদ মানে ওই প্রচার, সেই প্রচার ঢক্কানি নাদ প্রচার করছেন। তো আমাদের এইখানে শেষ যেটা আমরা আপনাদেরকে শুনিয়ে শেষ করতে চাই, গুরু বাবা এত বিজ্ঞাপন দেন, গুরু বাবার বিজ্ঞাপন দেখে একজন মানে সেনাবাহিনীর আধা সামরিক বাহিনীতে যুক্ত একজনের স্ত্রী আমাদের কাছে এসছে। তিনি তার কিছু সমস্যা নিয়ে মানে গুরু বাবার সাথে ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন। সেখানে গুরু বাবার যারা সহকর্মী তাদেরকেও গুরু বাবা কোনো শিক্ষার পাঠ দেননি। কি ব্যবহার, বলছেন বাবা সেলিব্রিটি। আরে একজন ধর্মীয় গুরু, সে আবার সেলিব্রিটি কিসের? সে তো মানুষের মঙ্গলের জন্য কাজ করেন। আমরা জানি সিনেমার নায়ক, খেলোয়াড়, মানে এদেরকে সেলিব্রিটি লোকে বলে, কিন্তু এখানে গুরু বাবাকে বলছে সেলিব্রিটি। যজ্ঞ করার জন্য লোকের থেকে, হবন করার জন্য লোকের থেকে হাজার হাজার টাকা গ্রহণ করছে, হ্যাঁ, তা সেই গ্রহণ করে সে হয়ে গেছেন সেলিব্রিটি। আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমরা এটা শেষ দেখতে চাই। আমাদের সাংবাদিককেও হুমকি দেওয়া হয়েছে নানাভাবে, আমরা সেগুলো পরবর্তীতে আপনাদের কাছে নিয়ে আসব। আমরা এটা শেষ দেখতে চাই যে একজন গুরু বাবা, যিনি যার নাম গোপন করে
লোককে দিয়ে মিথ্যা প্রচার করিয়ে যজ্ঞর মাধ্যমেই মানুষের জীবন পরিবর্তনের চেষ্টা করছেন, সেই গুরু বাবার শক্তি বেশি, না একজন সাংবাদিক যে মনে করে তরবারির চাইতে কলমের শক্তি বেশি, সেই একজন নিষ্ঠাবান সাংবাদিকের কলম এবং ক্যামেরার শক্তি বেশি? সেটা নিয়ে হচ্ছে লড়াই। ধর্ম একদিকে, আর একদিকে অধর্ম। ধর্মের পক্ষে রয়েছে আদর্শ তিতুমির পত্রিকা, আর অধর্মের পক্ষে রয়েছেন এই উলঙ্গ রাজা এবং তার যা স্তাবক, তার যারা তল্পিবাহক, যারা এই ধরনের কুৎসা প্রচার এই ধরনের করছেন, তারা রয়েছেন একদিকে, আমরা রয়েছে একদিকে। দেখুন সেই লড়াই জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা একেবারে শেষ পর্যন্ত আমরা তুলে নিয়ে আসবো গুরুদেবের নাম কি, কোথা থেকে গুরুদেব আসলেন। গুরুদেব আমাদের কিছু ব্যক্তিগত ছবি তিনি ছেড়েছেন, মানে গুরুদেব হয়তো জানেন না, ফেসবুকে তো অনেক ছবি থাকে, ফেসবুকে আমাদের পারিবারিক ছবি, সেটাকে নিয়ে উনি বলছেন যে মানে ছবি ছেড়েছেন। আমরাও গুরুদেবের এবং গুরুদেবের পারিবারিক ছবি আমরা পেয়েছি, আমরা চাইলেও সেটা ছাড়তে পারি, কিন্তু আমরা মনে করি যে পরিবারের লোককে না জড়ানোই ভালো, পরিবারের যারা মহিলা সদস্য তাদের না জড়ানোই ভালো। সেই জন্য আমরা গুরুদেবকে এইটুকু ছাড় দিচ্ছি, গুরুদেবের পরিবারের ছবিটাকে আমরা আনতে চাই না, কারণ আমরা চাইছি গুরুদেব তিনি সাধন ভজন করুন, কিন্তু সাধন ভজনটা সঠিক পথে করুন, মানুষকে ধাপ্পাবাজি দিয়ে, মানুষকে ধোকা দিয়ে, মানুষকে ঢপ দিয়ে, এইগুলো নয়। সঠিক পথে মানুষকে নিয়ে আসুন। আর যারা মনে করবেন কোনো আমাদের এই দেশে যারা কালজয়ী মহাপুরুষ ছিলেন, কাউকে কোনোদিন কোনো বিজ্ঞাপন করাতে হয়নি সদ্গুরু খোঁজার জন্য, এমনি লোকে সদ্গুরু খুঁজে নেবে। আজকের দেখুন সেই খবর, যে খবর দেখলে আপনারা চমকে যাবেন, সেই তুলে ধরছি উলঙ্গ রাজাকে।